আমি তো এরপরে পাবো বিএমডব্লিউ, তারপরে পাবো মার্সিডিজ বেঞ্জ। এই যে ব্যাপার, এই সমন্বয়ক জানে না যে তাকে যে গাড়িটা দিয়েছে এবং সে গাড়িটা যে গ্রহণ করেছে, এটা পৃথিবীর সব সভ্য সমাজে এটাকে বলে করাপশন, এটাকে বলে চাঁদাবাজি। ঠিক সময় মতো নির্বাচন হয় এবং একটা ন্যায্য নির্বাচন হয়, যে নির্বাচন হতে হবে ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। এবং এটা যদি আমরা না করি তাহলে একটা সাময়িক রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু দীর্ঘস্থায়ী যে গোলমাল সেটা কিন্তু থেকেই যাবে। বলছে যে ও জনগণের এই অভিমত, হোয়াট ইজ ইউর সোর্স অফ দ্যাট? এগুলো ফালতু কথা। আমরা জানি একটা বিরাট মহান গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু ক্ষমতায় যে আসছে, সেই ক্ষমতায় আসছে একটা কুদেতার মাধ্যমে, এটাও আমরা জানি। আল্লাহ তাআলা যদি কোনো ফেরেশতা পাঠায় যে তুমি ওখানে মানে সৎ থাকবে, ওদের জন্য কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ বাংলাদেশের রক্ত মাংসের মধ্যে ডিসঅনেস্টি, করাপশন এমন ভাবে ঢুকেছে যে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি অফিস আদালতে গেলে আমরা কি দেখছি। যেখানেই আমরা যাই না কেন, আমরা যেটা দেখছি যে করাপশন একদম রক্ত মাংসের মধ্যে ঢুকে গিয়েছে। সেখানে হঠাৎ করে যদি আমরা ভাবি যে এনসিপির এই ইয়াং জেনারেশনস এরা সবাই ফেরেস্তা, মানে ফেরেস্তার খুব উঁচু পর্যায়ে, হারুত মারুত না, তাহলে আমাদের বিরাট মিস্টেক হবে। এরা মানে করাপশনের ব্যাপারে যে একদম এক্সেপশন নেই তা কিন্তু নয়। আমি যেমন নিজেই আমি দেখেছি যে আমার এখানে একজন ছাত্র ছিল, আমি ডিরেক্টলি ওকে পড়াইনি, কিন্তু ও পিএইচডি করতো ফাইন্যান্সে, আমি ছিলাম জিওফিজিক্সে। ও কিন্তু জামাত ইসলামীর একজন ঊর্ধ্বতন নেতা, যার মৃত্যুদণ্ড হয়েছিল, তার ছেলে। কিন্তু ওকে আমি দেখেছি, ওর বাবা যখন মন্ত্রী, ওকে দেখছি আমি তিনটা জায়গায় চাকরি করতো। আমি অনেকদিন ওকে বকেছি যে তুমি যে যাও ফ্রেঞ্চ কোয়ার্টারে এত রাতে চাকরি করতে, তুমি হয়তো গুলি খেয়ে বসতে পারো। ও বলছে যে স্যার মানে জাস্ট আমি চেষ্টা করছি। এই কাজে এটা তো দেখা গেল একটা মানে অনেস্টি। আবার আমি বললাম যে ডক্টর মঈন খান, আমি জানি দীর্ঘকাল থেকে আপনি তাকে ডিসঅনেস্ট করতে পারবেন না। আবার আমি আওয়ামী লীগের একজনকে বলছি, দ্বিতীয় পর্যায়ের, ও জাস্টিস ছিল সুপ্রিম কোর্টের, মানে আমার ভালো বন্ধু, ওকে আপনি কামানের সামনে দিয়ে যদি ওকে গুলি করার চেষ্টা করেন, ওকে আপনি ডিসঅনেস্ট বানাতে পারবেন না। ওর কিচ্ছু নেই, ওখানে হি ইজ কপরদক শূন্য। মানে ও যদি বাড়ি ভাড়া থেকে, ওর বাড়ি ভাড়াটা কোনো রকমই দিচ্ছে যেহেতু ওর পেনশন আছে, কিন্তু ওটা দিতে না পারে, ও কিন্তু কোথাও থাকার জায়গা নাই ওর। কাজে অনেস্ট কিছু লোক আছে, আমি বলবো না যে একদম নেই, কিন্তু দেশের ডিসঅনেস্টি এমন পর্যায়ে যে তাতে চাঁদা আদায় করা ইজ এ নর্মাল প্রসেস অফ দ্য ডিসঅনেস্টি। এমনকি আমরা দেখব যে ডিসঅনেস্টি কাকে বলে, করাপশন কাকে বলে, এরও কিন্তু অনেকে বুঝতে পারে না। যেমন আমি একটা বলি, এই যে সমন্বয়কদের একজন, সে একটা গাড়ি পেল, গাড়িটা আই থিঙ্ক ইটস আউডি বোধহয় পেয়েছে, অথবা সামথিং লাইক দ্যাট। কিন্তু সে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি এই আউডিটা পেয়েছো, প্রায় আমার মনে হয় দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 2 কোটি টাকা ট্যাক্স সহ। সে বলছে যে এটা আমি এমনি পেয়েছি। হ্যাঁ, আমি তো এরপরে পাবো বিএমডব্লিউ, তারপরে পাবো মার্সিডিজ বেঞ্জ। এই যে ব্যাপার, এই সমন্বয়ক জানে না যে তাকে যে গাড়িটা দিয়েছে এবং সে গাড়িটা যে গ্রহণ করেছে, এটা পৃথিবীর সব সভ্য সমাজে এটাকে বলে করাপশন, এটাকে বলে চাঁদাবাজি। কিন্তু ওই লোক এটা জানেও না মনে হচ্ছে, কারণ সে প্রাউডলি বলছিল টেলিভিশনে এসে যে আমি এই গাড়ি পেয়েছি এবং এরপরে পাবো মার্সিডিজ, এরপরে বিএমডব্লিউ, তারপরে মার্সিডিজ। আমি হাসছিলাম যে এই ইয়াং ছেলেটি, সে জানেও না হোয়াট ইজ কল করাপশন, কোনটাকে বলে চাঁদাবাজি। কাজে সেজন্য আমি বলছি যে বাংলাদেশে আপনি যদি চাঁদাবাজি ইতিহাস দেখেন, এটা কিন্তু অনেক আগে থেকে। আমি আপনাকে বলি যে 1921 এর দিকে যখন কমিউনিস্ট পার্টি ফর্ম হয়, ফার্স্ট কমিউনিস্ট পার্টি, আমাদের নোয়াখালীর মুজাফর আহমেদ ছিলেন তার চেয়ারম্যান, তখনও কিন্তু চাঁদাবাজি ছিল, উনি কিন্তু চাঁদার উপরে চলতেন। কাজেই আপনি চিন্তা করে দেখেন, সমস্ত যে রাজনৈতিক পার্টির লোকগুলো, এরা কেউ চাকুরি করে? এদের কোনো অন্য কোনো ইনকামের সোর্স আছে? তাহলে তারা চলে কিভাবে? চলছে তো এই চাঁদা, এটা হাদিয়াও হতে পারে কিংবা অন্য ধরনের চাঁদা। কাজেই চাঁদা কেউ যদি বলে যে আমি চাঁদাবাজ না, ও চাঁদাবাজ, তাহলে তাকে ওই যে আমাদের এখানে টেস্ট করে, মিথ্যা বলছে কি বলছে না, এটার যে একটা টেস্ট হয়, ওই টেস্টে তাকে নেওয়া উচিত। আমার মনে হয় সে শূন্য পাবে, কারণ সে মিথ্যা বলছে।
সে সে নিজেই একজন করাপ্ট পার্সন। এই জন্য আমি বলি, যখন আমরা সংস্কার বলি, তখন আমার বক্তব্য হলো যে কারা বলছে সংস্কারের কথা? ফরহাদ মাজহার, লুক এট হিজ রেকর্ড, ইজ হি ভেরি মানে রাইট পার্সন? তার করাপশনের মানে করা যায়, কালেকশন দেওয়া যায়। কাজে এই জন্য আমি বলি যে এই সংস্কার যারা করছে, যে একটা ভালো সমাজ আসবে, আমরা সবাই চাই সেটা হোক, কিন্তু এটা চট করে বাংলাদেশে আসবে না, আকাশ থেকে এসে সবকিছু করবে, এটা সম্ভব নয়। কাজে এটা হবে প্রবহমান পদ্ধতি। এবং এই যে চাঁদাবাজির আপনি প্রশ্ন করলেন, সেটারই উত্তরে আমি বলবো যে একটা সমাজের রিফাইনমেন্ট আসতে পারে ডেমোক্রেটিক প্রসেসে। আমরা যদি 250 বছরের আগে যুক্তরাষ্ট্র দেখি, ও মাই লর্ড, সেখানে ভোট চুরি হচ্ছে, ভোট ডাকাতি, চুরি না। কাউবয়রা এসে গুলি করে বাক্স নিয়ে বাস নতুন ডিক্লারেশন, কে মেয়র, হ্যাঁ, অথবা কে শেরিফ। কিন্তু সেই যুক্তরাষ্ট্র এই 250 বছরের অগ্রযাত্রার মাধ্যমে এখন এখানে নির্বাচন হয় ফেয়ার। এখানে করাপশন করা ভীষণ কঠিন। এটা যে একদম করাপশন নেই তা বলবো না, কোনো সহজেই পারফেক্ট হতে পারে না, কিন্তু এখানে করাপশন করে বেঁচে যাওয়া ভয়ঙ্কর কঠিন ব্যাপার, এবং ধরা পড়ে এবং শাস্তি হয়, তাতে সে যতই পাওয়ারফুল হোক। তা এখন আমার কথা হলো যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, যে একটা নির্বাচন দেওয়া হোক। বিএনপি অনেক স্যাক্রিফাইস করেছে। তারা প্রথম বলেছিল অগাস্টে, তারপরে তারা বলেছে ডিসেম্বরে, তারপরে তারা এখন রাজি হয়েছে ফেব্রুয়ারিতে। কেন রাজি হয়েছে আমি জানি, আমি ওদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি। ওদের বক্তব্য হলো যে ওরা চায় যে সবাইকে মিলে, ওরা নিজেরা স্যাক্রিফাইস করে যদি একটা ট্রানজিশনটা স্মুথ হয়, এবং তার উপরে ভিত্তি করে যদি একটা প্রবহমান সংস্কারের মাধ্যমে একটা ভালো সমাজ তৈরি করা যায়, সেজন্যই ওরা কিন্তু এই ঐক্যবদ্ধতার কারণেই তারা কিন্তু এই স্যাক্রিফাইস গুলো করেছে। কাজে আমি মনে করব যে এই সব জিনিসের উত্তর হবে যদি আমাদের ঠিক সময় মতো নির্বাচন হয়, এবং একটা ন্যায্য নির্বাচন হয়, যে নির্বাচন হতে হবে ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। এবং এটা যদি আমরা না করি, তাহলে একটা সাময়িক রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু দীর্ঘস্থায়ী যে গোলমাল, সেটা কিন্তু থেকেই যাবে। কাজে আমার যেন মনে হয়, প্রথমার্ধে আমি দেখেছি যে জামাত ইসলামী, তারপরে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা কিন্তু অনেক অ্যাকোমোডেটিং ছিল প্রথম দিকে, আমার একদম স্পষ্ট মনে আছে। কিছু খুদে পার্টিগুলো হইচই করছিল, যাদের মূল্য 0 + 0 + 0 = 0, ওদের কোনো দাম নেই। মানে ব্যারিস্টার মিলি, আপনি মন খারাপ করবেন না, আমি কিন্তু আপনাদের কথা বলছি না। তো এই যে ব্যাপারটা, যে অ্যাকোমোডেটিং, এইসব করে যদি একটা ন্যায্য নির্বাচন হয়, ট্রানজিশন হয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওই যে টার্ম লিমিটটা সবাই মেনে নিয়েছে, এবং এই টার্ম লিমিট থাকলে এই যে মানে যে স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্র কিছুটা আটকানো যাবে। এবং আরো কতগুলো যেখানে সবাই রাজি হয়েছে, সেগুলোকে নিয়ে ন্যূনতম ওয়েতে অবিলম্বে নির্বাচন দিয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন করলে বাংলাদেশ এ যাত্রা রক্ষা পাবে। আর যদি তা না করা হয়, তাহলে কিন্তু প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে যাবে। এই দেশ কিন্তু একটা গৃহযুদ্ধের দিকে যাবে, এবং যাদেরকে ভয় পাওয়া হচ্ছে দেখা যাবে তারাই কিন্তু ঢুকে পড়ছে। কাজে আমি মনে করি যে অবিলম্বে নির্বাচন দেওয়া উচিত, এবং একটা ন্যায্য নির্বাচন, এবং তার মাধ্যমে যে যেটা চায়, এনসিপি যদি কতগুলো জিনিস চায়, জামাত কতগুলো চায়, তারপরে এবি পার্টি চায়, হ্যাঁ, তারা ওটা ম্যানিফেস্টো আকারে নিয়ে নির্বাচনে দাঁড়াতে পারে। জনগণ যদি ওটা, তারা জনগণকে কনভিন্স করার চেষ্টা করতে পারে। জনগণ যদি ওগুলো পছন্দ করে, তাহলে তাদেরকে ভোট দিয়ে দেবে। এটা তো একদম সহজ ব্যাপার। কেউ যদি বলে যে ও জনগণের মানে অনুভূতি আমি বুঝে ফেলেছি, এটাই ফরহাদ মাজারের কাছ থেকে শুনেছি, আপনার কি ম্যাজিক জানা আছে নাকি? আপনি কার কাছ থেকে শুনলেন? আপনার মনে, আপনাকে নিশ্চয়ই ইউ আর পজেসড। আপনি যেভাবে চলাফেরা করছেন, মনে হচ্ছে ইউ আর পজেসড বাই এ ডেভিল। আপনাকে ডেভিল এসে বলছে যে ও জনগণের এই অভিমত। হোয়াট ইজ ইউর সোর্স অফ দ্যাট? এগুলো ফালতু কথা। আমরা জানি একটা বিরাট মহান গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু ক্ষমতায় যে আসছে, সেই ক্ষমতায় আসছে একটা কুদেতার মাধ্যমে, এটাও আমরা জানি। এবং এখানে আমরা জানি যে ডিজিএফআই এর যে ইউনিভার্সিটির সোর্স আসিফ নজরুল, ডিজিএফআই এর সোর্স অফ ইনফরমেশন, সেই লোককে দিয়ে গভর্নমেন্ট ফর্ম করানো হয়েছে,
এবং অন্যান্য যারা এতে অংশগ্রহণ করেছে তাদেরকে দেখা গেছে ডিজিএফআই এর কনভয়ের ভেতরে ওই যখন আন্দোলন চলছিল। কাজে এমনি একটা পরিস্থিতিতে আমার যেন মনে হয় যত শীঘ্র সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূস যেন একটা নির্বাচন দিয়ে দেন। আচ্ছা, আমি আজকে শেষ করব, পরে আবার শুনবো। সারোয়ার খান নামে মানে একজন আছেন এখানে কমেন্ট করেন, আমি কিন্তু তাকে পছন্দ করি, মানে সে সবসময় থাকে, অনেক সময় তার কথা আমি পছন্দ করি না, কিন্তু আমি বারবার এর আগে অনেকবার অ্যাটেম্প্ট করেছিলাম যে আমি তাকে ধন্যবাদ দেব। উনি মাঝে মাঝে অনেক গালিও দেন, কিন্তু ওভারঅল মানে হি অর শি ইজ ভেরি অ্যাক্টিভ। আমার মনে হয় হি ইজ ভেরি অ্যাক্টিভ। কিন্তু একটা মেয়ের ছবি, মানে ওনার ইসের যেটা পরিচয় মেয়ের ছবি। কাজে আমি দেখলাম যে অনেক যাদের আপনার এখানে যারা কমেন্টস করে, আমি কিন্তু তাদের কমেন্টস গুলো মাঝে মাঝে পড়ি এবং আমি মোটামুটি তারা যে চিন্তা করছে দেশের জন্য, হ্যাঁ, আমি তাদের সঙ্গে একমত হই না, কিন্তু তারা যে চেষ্টা করছে, চিন্তা করছে, এই জন্য আমি কিন্তু তাদেরকে সবসময় খুব মানে আমি পছন্দ করি। এই ক্ষেত্রে যে আমি আপনাদের সঙ্গে একমত নই, কিন্তু অনেক সময় একমত, কিন্তু আপনারা চিন্তা করছেন দেশের জন্য, আপনারা সময় দিচ্ছেন, এটা কিন্তু একটা বিরাট বিষয়। অসংখ্য